কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার, আজকে 20 তারিখ। প্রথম রানে হাজির হয়েছি। আজকেও আউটসাইড রেকর্ডিং হচ্ছে, কিছু নয়েজ আসতে পারে ব্যাকগ্রাউন্ড। আশা করি আপনার ব্যাপারটা একটু কষ্ট করে নেবেন। কয়েকদিন ধরে মোটামুটি সারাদিন বাড়ি থাকতে হচ্ছে। দেখেন যে দুই বিশ্ববিদ্যালয়ের দুজনকে পিটিয়ে হত্যা তীব্র ক্ষোভ, উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলেছে আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদের বলেছেন নাহিদ ইসলাম। দেখেন, এটা কালকের মোটামুটি বলা যায় যে আমাদের এই সমসাময়িক সময়ে সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে এই গতকালকে যে ইস্যুটা হয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে। কারণ আমরা দেখলাম যে এই ছাত্র সমাজের যে একটা আউটলুক ছিল, একটা অ্যাপিয়ারেন্স ছিল, এটা একটু গ্লুমি টাইপের ছিল গত কয়েক বছর বা অনেকগুলো বছর। কিন্তু এই ছাত্র যে বিক্ষোভ হলো, আন্দোলন হলো, এটার কারণে কিন্তু ছাত্রদের একটা ইমপ্রেশনই চেঞ্জ হয়ে গেছে পুরো বাংলাদেশে। এখন যে ব্যাপারটা চলে আসছে যে দেখবেন যে ছাত্র দেখলে মানুষ অনেক বেশি সেফ ফিল করে, ছাত্র জোট দেখলে সবাই সেফ ফিল করতেছে। কিন্তু আমরা যদি আবার আগের মতো শুরু করি, দেখবেন ছাত্রদের দেখলেই মানুষ ভয় পাচ্ছে। বা এখন দেখবেন যে মাঝখানে এমন একটা সিচুয়েশন ছিল যে যখন ক্রাউড ছিল মানুষ ভয় পাইতো। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের দুজনকে পিটিয়ে হত্যা, মানে ইভেন যে হত্যা করেছে বা পিটাইছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেন পিটাইছেন, একটা মানুষকে হত্যা করতে পারে। তো তিনি রিপ্লাই দিচ্ছেন আবেগের বসে সে পিটাই মেরে ফেলছে। মানে এইটা কোনো সেন্সের মধ্যে পড়ে কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। আর এইসব ব্যাপারগুলোকে কিন্তু আপনার এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রচুর বিতর্কিত করবে যদি তারা এটাকে আপনার বন্ধ করতে না পারে। শাস্তি এটা হচ্ছে একটা রিঅ্যাক্টিভ ইস্যু, কিন্তু আপনাকে হচ্ছে এটা শুরুতেই হচ্ছে প্রোঅ্যাক্টিভ হয়ে বন্ধ করা লাগবে। এবং এই বন্ধ করাটাকে চ্যালেঞ্জিং ব্যাপার, এবং এই একটা সরকারকে বা রাষ্ট্রপ্রধানকে বা রাষ্ট্র ব্যবস্থাকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেই ক্ষমতা নেওয়া লাগে। যাই হোক, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশে চাকরি ছেড়ে গ্রামে আধুনিক খাবার করেছে ফিজার আহমেদ। এবং হচ্ছে আমাদের ওই যে আপনার গতকাল পত্রিকায় আসছে আমাদের ভূমি প্রতিমন্ত্রী, যিনি আগে ভূমিমন্ত্রী ছিলেন সম্ভবত, তিনি হচ্ছেন কানাডায় 360টা বাড়ি আছে। এই হচ্ছে অবস্থা। কিছু মানুষ দেশের জন্য কাজ করে আর কিছু মানুষ দেশের টাকা বিদেশে পাচার করে। সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে। আরও সংস্কার কমিশন গঠন করা হবে, ইসি পুনর্গঠন করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। শেখ হাসিনাকে ফেরাতে চাইবে সরকার। যারা গণহত্যা করেছে তাদের সঙ্গে আলোচনা করা হবে না। দেখেন, আমি হচ্ছে ব্যাপারটা অ্যানালাইসিস করি, সো এটা হচ্ছে আপনার কোনো ফ্যাক্ট নিয়ে আলোচনা করি, সো আপনার নিউট্রাল ভিউ থেকে শোনা ট্রাই করবেন। দেখেন, আমার মনে হচ্ছে এই সরকার আপনার শেখ হাসিনাকে ফেরাতে চাইবে না। মূলত শেখ হাসিনাকে ফেরাতে চাওয়ার যে ফ্যাক্টটা চলে আসবে যে আপনার পিপলস পারসেপশনটা ম্যাটার করে। তো পিপল পারসেপশনে দেখা যাবে যে মানুষ যদি চায় ওনাকে ফেরানো হোক, ওনারা হচ্ছে ফেরানো হবে, এই টাইপের কিছু স্টেপ নিবে। কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় না ওনারা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একদম বিচারের মুখোমুখি করার মতো একটা ঝাঁকি নিবে, আমার মনে হয় না। কারণ ইউনূসের বয়স এখন 84, উনি চাপেন হচ্ছে কিছু লিজেন্ডারি কিছু ক্রিয়েট করার জন্য। তো ইন দ্য মিন টাইম ওনার হাতে টাইম কম, ফিজিক্যাল কন্ডিশনটাও হচ্ছে অনেক স্ট্রং না। সেক্ষেত্রে হয়তো উনি চাইবে সংস্কারের দিকে বেশি নজর দেওয়ার জন্য। যাই হোক, কী হবে সেটা সামনেই দেখা যাবে। সেই গৃহকর্মী স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বলেন এস আলম। আপনারা জানেন যে এস আলমের একজন গৃহকর্মী, ওর ব্যাংকে এখন 1 কোটি টাকার উপরে টাকা আছে, এবং তার হাজব্যান্ডকে ব্যাংকের জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা এসপিও পদে সরাসরি নিয়োগ দিয়েছে মালিকানাধীন প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। চিন্তা করে দেখেন কি অবস্থা, পুরো ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে ফেলছে ওরা। জানালেন ভারতের পররাষ্ট্র সচিব, নিউ ইয়র্কে মোদি এবং ইউনূসের বৈঠক চূড়ান্ত হয় নাই। দেখেন, সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক এখনও চূড়ান্ত হয় নাই। অর্থাৎ এটাকে হচ্ছে আপনার সাইডলাইন ডিপ্লোমেসি বলে। এইটা কিন্তু তাহলে পরীক্ষা আসার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট সাইডলাইন ডিপ্লোমেসি, কারণ এটা হচ্ছে বাংলাদেশ করতেছে। এবং এই সাইডলাইনে হচ্ছে আপনার ইউনূসের সাথে কিন্তু আবার পাকিস্তানের সম্ভবত মিটিং হওয়ার কথা আছে অলরেডি। সো এটা কিন্তু একটা বিশাল বড় একটা মানে এই রিজিয়নে একটা চেঞ্জ নিয়ে আসবে। সেনাবাহিনীকে মেইনস্ট্রিম ক্ষমতা দেওয়ার মানে প্রশাসন ব্যর্থ, এটা সত্যি কথা। সেনাবাহিনীকে তখনই আপনার মেইনস্ট্রিম ক্ষমতা দেওয়া হয় যখন হচ্ছে সরকার বা রাষ্ট্র ব্যবস্থা সরাসরি প্রশাসনের হাতে না থাকে না তখন। এখন এটা ঠিক, কিন্তু আবার দেখেন কোন প্রশাসনটা ব্যর্থ। বর্তমান প্রশাসন ব্যর্থ না, এটা হচ্ছে আগের প্রশাসন ব্যর্থ ছিল। অর্থাৎ যখন হচ্ছে আপনার ইন্টারিম গভর্নমেন্টের আগেই তো এটা ব্যর্থতা ছিল। আর বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে তাদেরও কিছুটা স্লোনেস আছে, তারাও কিছুটা
আমি বলবো না যে পুরোপুরি সফল, কিছু দুর্বলতা আছে কিন্তু সরাসরি ব্যর্থ বলা যাবে না। এটা হচ্ছে আগের যে ইস্যুসগুলো ছিল সেটাতে আপনার বর্তমান সিচুয়েশনে মিনিস্ট্রি ক্ষমতা না দেওয়া ছাড়া উপায় নাই। আপনি যদি হচ্ছেন নেসেসিটি ডক্ট্রিনে যদি আপনি ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন তাহলে হচ্ছে আপনাকে সেনাবাহিনীর মিনিস্ট্রি ক্ষমতাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে, আর কিছু করার নাই। কারণ পুলিশটা গত 15-17 বছর যেভাবে দলীয়করণ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে, এটা আসলে এত দ্রুত ঠিক হবে না, টাইম লাগবে। ইন দ্য মিন টাইম এই মব জাস্টিসগুলো আপনি কেমনি আটকাবেন? ঠিক আছে, সো সেনাবাহিনীকে আশাই লাগবে। তবে কখনোই মিলিটারি পাওয়ারকে মিনিস্ট্রি ক্ষমতা দেওয়া উচিত না, এবং এটা একটা বাজে ইম্প্যাক্ট ফেলে পুরো দেশের উপরে। সেক্ষেত্রে হচ্ছে ইন ফিউচারে যাতে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট না হয়, এটা কিন্তু রাজনৈতিক ব্যর্থতা। দেখেন যে সেনাবাহিনীকে মিনিস্ট্রি ক্ষমতা দেওয়া মানে হচ্ছে আপনার প্রশাসনের ব্যর্থতা না, এটা হচ্ছে রাজনৈতিক ব্যর্থতা। আমাদের আগের রাজনীতিবিদরা ব্যর্থ ছিলেন দেখে হচ্ছে এই অবস্থা হয়েছে। ঠিক আছে, রাজনৈতিক ব্যর্থতা ছাড়া সেনাবাহিনীকে মিনিস্ট্রি ক্ষমতা দেওয়া হয় না। সমীচীন বানাটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করতেছি আমরা সমীচীন বানাটা মাথা রাখবো। দুইটাই হচ্ছে দীর্ঘকার। দুই পক্ষের সংঘর্ষের পর দোকান বাড়িতে আগুন। দেখেন এই যে আপনি এগুলো বন্ধ করবেন কীভাবে? এখনও ঢাকাতে পুরোপুরি থানা কার্যকর হয় না, এখন দুই পক্ষের সংঘর্ষ হচ্ছে, দোকানপাট আগুন লাগাই দিচ্ছে, বাড়িতে আগুন লাগাই দিচ্ছে, ভাঙচুর করতেছে। এইসবের তো আপনার দেখেন মোটরসাইকেল চুরিতে একজন মরে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুশিতে একজনকে পিটায় মেরে ফেলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেরে ফেলছে। যদিও সে ছাত্রলীগের নেতা ছিল দেখে হচ্ছে মানুষ অত বেশি ইমোশন দেয় নাই, কিন্তু দেখেন এটাও কিন্তু ঠিক না। আপনি কেউ যদি ইনজাস্টিস আগে করে থাকে তাকে হচ্ছে আপনি বাই ল তাকে হচ্ছে পানিশ করা লাগবে, আপনি তাকে মেরে ফেলতে পারবেন না। ওকে, দেখেন একটু চিনিয়ে রাখেন, আপনারা তো সবাই জানেন কাকে মারছে, তোফাজ্জল হোসেন। এখন দেখেন কারা মারছে। এই দেখেন রাজু আহমেদ, রাজন মিয়া, আতিকুজ্জামান, আবু সাইদ ভুইয়া, হামিদুল্লাহ সালমান এবং হচ্ছে আহসান লাবিব, ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে সম্ভবত 6 জনকে। এখন দেখেন মূলত ওরা আওয়ামী লীগ করে কিনা, ওরা ছাত্রলীগ করে কিনা, এটা দিয়ে কিন্তু বর্তমান প্রশাসনের ব্যর্থতা আপনি আটকাইতে পারবেন না। কারণ সবাই কিন্তু আলটিমেটলি দলের স্টুডেন্ট না, তারা একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ঠিক আছে, আবার আপনি যদি বলেন যে ওরা একটা নির্দিষ্ট দলের সাধারণ ছাত্রলীগের, ঠিক আছে, ছাত্রলীগের ছেলেমেয়েরা এখনও হলে থেকে মানুষ পিটায় মেরে ফেলতেছে, তাহলে হচ্ছে সার্জিস কিংবা হাসনাতটা পুরো বাংলাদেশ ভিজিট করতেছে কিসের ম্যান্ডেটে? ওদের তো আগে উচিত হচ্ছে ঘর সামলানো, ঠিক না? ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটাই সামলাতে পারতেছে না, আবার দেশ সংস্কার করবে কেমনে? মানুষ তো ট্রাস্ট করতে পারবে না, ভরসা করতে পারবে না। হ্যাঁ, সো এগুলো কিন্তু অনেক প্রশ্ন জন্ম দিবে এবং হচ্ছে আপনাকে মোটামুটি আরও বিব্রতকর অবস্থায় ফেলে দিবে। এগুলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এগুলো আসলে ওদের জন্য খুব বিব্রতকর এবং হচ্ছে ওদের কেরিয়ারের জন্য বিব্রতকর। মাঠ পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী তীব্র সংকট, এটা কিন্তু দুই কেন্দ্রের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের জনসংখ্যার সমস্যা সংকট কীভাবে সমাধান করা যায়, এখানে আসলে আপনি এটা অ্যাটাক করতে পারবেন। যে দুইটা কারণে এটা হয়েছে। প্রথম ইস্যু হচ্ছে বাজেট, রাজস্ব বাজেট থেকে খরচ দেওয়ার ক্ষমতা দিয়েছিল, সেই ক্ষমতা প্রয়োগ করতে বাধা দেয় হচ্ছে আপনার গত বছর মন্ত্রণালয়, ফলে আপনার রাজস্ব বাজেট ব্যবহার করতে পারে নাই। আরেকটা হচ্ছে দরপত্র আহ্বানের ইস্যু ছিল আর কি। যাক, এখানে আর তেমন কিছু নাই। এরপরে হচ্ছে 17 দিনে 2010টি সাম্প্রদায়িক সহিংসতা, 9 জন নিহত। দেখেন আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে সারা দেশে 4 থেকে 20 আগস্ট পর্যন্ত প্রায় 2000 সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। এটা 9 জন নিহত হয়েছে, 4 জন ধর্ষণের শিকার হয়েছে। এই হিসাবের বাইরেও আরও অনেকে সহিংসতার শিকার হয়েছে। 4 নম্বর পেজে আমাদের তেমন কিছু নাই, আমরা একটু দেখি 5 নম্বর পেজে। দেখেন নতুন সংবিধান প্রণয়ন সম্ভব কিন্তু চ্যালেঞ্জগুলো কী কী। এটা অনেক ভালো একটা আর্টিকেল হয়েছে, মানে আর্টিকেলটার পরে আমার মোটামুটি খুব ভালো লাগছে। আমি এটা নিয়ে ডিসকাশন করতেছিলাম কয়েকদিন ধরে, কালকে আমার একটা পেইড ক্লাসে ডিসকাশন করতেছিলাম যে সংবিধান প্রণয়ন করবো নাকি সংবিধান সংস্কার করবো। দেখেন এখানে একটা জিনিস আসতে পারে পরীক্ষায়। প্রাচীন চীনের স্বৈরশাসকদের বিরুদ্ধে বিপ্লবের নামকরণ করা হয়েছিল ম্যান্ডেট অফ হেভেন, তাহলে এটা চলে আসতে হবে। ম্যান্ডেট অফ হেভেন কোন দেশের স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন? চীনের। ম্যান্ডেট অফ হেভেন, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপর টমাস জেফারসন তার স্বাধীনতার ঘোষণায় বলেন, তার টমাস জেফারসন কোন দেশের স্বাধীনতার ঘোষণা করেন? আমেরিকার স্বাধীনতার ঘোষণা করেন। এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এটা নোট রাখবেন। আমরা কিছু শাশ্বত বাণীকে স্বতঃসিদ্ধ বলে ধরে নিই, যেমন প্রত্যেক মানুষ কিছু অলঙ্ঘনীয় জন্মগত অধিকার নিয়ে জন্মায়, যার মধ্যে জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, আনন্দঘন জীবন অন্বেষণের অধিকার উল্লেখযোগ্য। এখন দেখেন মূলত হচ্ছে আমরা এখন সংবিধানটাকে কীভাবে পরিবর্তন করব। প্রথমত নতুন কোনো সংবিধান লিখনের মাধ্যমে নতুন ব্যবস্থায় যাওয়া, যেমনটা ঘটেছিল দক্ষিণ আফ্রিকায় 1990 দশকে বর্ণবাদ বিলুপ্ত হওয়ার পরে নতুন করে সংবিধানটা বানাইছে। আবার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড আলবার্ট দেখিয়েছেন সংবিধান সংশোধনের মাধ্যমেও মানে শুধুমাত্র নতুন করে সংবিধান লিখেই সংস্কার করা লাগবে এমন না, আপনি চাইলে হচ্ছে যে কারেন্ট যে সংবিধানটা আছে সেটা আপনি অ্যামেন্ড করেও চেঞ্জ করতে পারবেন। যেমন 2007 সালে তুরস্কের সংবিধানে আপনার হচ্ছে রাষ্ট্রপতি সহিত সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়। ইভেন বাংলাদেশে আপনার 1991 সালে আপনার জানেন যে 12তম সংশোধনীর মাধ্যমে হচ্ছে আপনার এরশাদের বিরুদ্ধে যেই আন্দোলনটা হয়, তারপরে কিন্তু রাষ্ট্রপতি সহিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে আপনার হচ্ছে
প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় বা সংসদীয় সরকার ব্যবস্থাতে আনা হয়। এখন দেখেন, এখন মেইন ইস্যুটা হচ্ছে সরকার কি নির্বাচনের পর সংসদের মাধ্যমে সংশোধনের দিকে আগাবে, নাকি সংবিধান সভা গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করবে। এখন নতুন সংবিধান যখন প্রণয়ন করবে সেক্ষেত্রে হচ্ছে আপনার ম্যান্ডেট একটা ইস্যু আছে যে এই সরকার বা এই ইন্টারিম গভর্নমেন্ট যদি সংবিধানটা বানায় তাদের কিন্তু আবার একটা গণভোটের দিকে যাওয়াই লাগবে, কিংবা হচ্ছে সকল দলকে সংযুক্ত করতে হবে। এটা আমি সবসময় বলে আসতেছি, সংবিধানের মতো জায়গাতে বা সংস্কারের মতো জায়গাতে আপনাকে অবশ্যই প্রতিটা রাজনৈতিক দলকে সম্পৃক্ত করতে হবে। অর্থাৎ ওদেরকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই, ওদেরকে সংবিধান প্রণয়ন কমিটি, সংস্কার কমিটি, হ্যান সংস্কার কমিটি, ত্যান সংস্কার কমিটির প্রধান করার প্রয়োজন নেই। একটা প্যানেল রাখেন, যে প্যানেলটা হচ্ছে কানেক্টেড থাকবে, তাদেরকে অ্যাকনোলেজ করবে এবং হচ্ছে তাদের কোনো পাওয়ার বা ভোটের রাইটও না দিলে সমস্যা নেই, কিন্তু তাদের কথা বলার সুযোগ দিতে হবে, ঠিক আছে। কারণ আলটিমেটলি মাথায় রাখবেন যে ডেমোক্রেসি ইজ এ আপনার সিস্টেম রান বাই পলিটিক্যাল পার্টি। এখন পলিটিক্যাল পার্টি, ধরেন একটা পলিটিক্যাল পার্টিকে বাদ রেখে হচ্ছে আপনি কাজ করছেন, সেই পলিটিক্যাল পার্টি ক্ষমতা এসে আপনার কাজটা এক্সিকিউট নাও করতে পারে, ঠিক আছে। তো প্রতিটা পলিটিক্যাল পার্টিকে দায়বদ্ধতা ক্রিয়েট করার জন্য সংযুক্ত করা প্রয়োজন, এটা মাথায় রাখা লাগবে। শুধু নিজেরা হচ্ছে করে দিলে হবে না, বা আপনি এটা বলতে পারবেন না যে আমি একটা সুন্দর সিস্টেম করে দিয়ে যাই, আরেকজন সেটা ফলো করবে। আসলে পলিটিক্স এরকমভাবে কাজ করে না। দেখেন 2013 সালে ধর্মনিরপেক্ষতা দলের নেতা, বিরোধী দলের নেতা কোন, আচ্ছা এটা একটু বলি, এটা একটা সুন্দর ব্যাপার যে আপনারা জানেন যে 2010 সালে আপনার বিপ্লবের কারণে 2011 সালে জানুয়ারিতে স্বৈরশাসক বেন আলী হচ্ছে দেশ ত্যাগ করেন, যেটা হচ্ছে জেসমিন বিপ্লব বলা হয় কিংবা আরব বসন্ত বলা হয় আর কি। পরবর্তীতে হচ্ছে 2011 সালে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার ও সংবিধান গৃহীত হয় এবং 2013 সালে ধর্মনিরপেক্ষ নেতা খুন হলে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে অনেক নাটকীয়তার পর 14 সালের জানুয়ারিতে কি নতুন সংবিধান গৃহীত হয়। 2019 সালে পরবর্তী নির্বাচনের মাধ্যমে রাজনীতির বাইরে থেকে আপনার কাইস সাইদকে প্রেসিডেন্ট ও একটি বিভক্ত সংসদ নির্বাচিত হয়। 21 সালে দেখেন জানুয়ারিতে সাইদ স্বৈরশাসক হয়ে পড়েন, এক পর্যায়ে তিনি সংসদ ভেঙে দেন, নিজে একটি নতুন সংবিধান প্রণয়ন করেন। 2022 সালে জুলাই গণভোটের মাধ্যমে সেই সংবিধানকে পাশ করে নেওয়া হয় এবং হচ্ছে এরপর রাষ্ট্রপতি শাসিত অনিয়ন্ত্রিত ব্যবস্থায় ফিরে যায়। অর্থাৎ এইটা হচ্ছে আপনার গেম অফ থ্রোনসে দেখা হয়, ঠিক না, ওই যে ব্রেকার অফ দ্য চেইন বলা হয়, উনি হচ্ছেন স্লেভদেরকে হচ্ছে মুক্ত করে দেয়, এরপরে কিন্তু ওই সবাই হচ্ছে কালচারে অভ্যস্ত হয়ে যায়। সো পরবর্তী কিন্তু ওনাকে ঠিকই 10 বছরের জন্য বা 5 বছরের জন্য ওই কালচারটা ব্যাক করতে পারমিশন দেওয়াই লাগে। সো কালচারটা আপনাকে বুঝতে হবে, শুধু বিপ্লব করলেই যে হয়ে যাচ্ছে এমন না। 23 ইয়ারতে আপনার বিপ্লব হয়েছে কিন্তু এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয় নাই। এখন আমাদের সংবিধানে যে ইস্যুগুলো আসছে যে আপনার সংবিধান থাকবে, সংবিধান রাষ্ট্রধর্ম থাকবে কিনা, ধর্মনিরপেক্ষতা কোথায় থাকবে বা থাকবে কিনা, এইসব ইস্যু হচ্ছে জরুরি। আর এখানে যেটা বলছে সর্বদলীয় মতামত এবং অংশগ্রহণের প্রক্রিয়ার মাধ্যমে সমঝোতায় পৌঁছতে হবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই সংবিধানের মতো বা এমন যেমন ধরেন হচ্ছে আপনি নির্বাচন কমিশনার বা ভোটার তালিকাতে আপনি আপনার রাজনৈতিক লোকদেরকে আপনি এঙ্গেজ করেন না করেন কোনো সমস্যা নেই, কিন্তু সংবিধানের মতো জায়গাতে আপনাকে অবশ্যই সর্বদলকে এঙ্গেজ করা লাগবে, নয়তো ইন ফিউচারে হচ্ছে এটা নিয়ে অবশ্যই একটা মামলা মোকদ্দমা বা আবার ঝামেলা হওয়ার সুযোগ আছে। যাক, পরের পেজে আসি আমরা। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন। অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ দিয়েছিল এবং 106 অনুযায়ী হচ্ছে তারা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে মতামত যাচাই করে যখন ইন্টারিম গভর্নমেন্ট গঠন করে সেটাকে হচ্ছে আপনার গতকাল হচ্ছে অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী, তারা হচ্ছে এটাকে অনুমোদন দেয়। যাই হোক, এখানে তেমন কিছু নাই। যৌথ বাহিনীর অভিযানে 14 দিনে 185 অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার হচ্ছে 84। ওকে, তারপর আসি আমরা 7 নম্বর আন্তর্জাতিক পেজে। এখন তো জানেন সবখানে হচ্ছে লেবানন, তো আমরা জানি মোটামুটি লেবানন নিয়ে কিছু না কিছু পরীক্ষা আসবেই। লেবানন, আপনার ইউএসএ, ইসরায়েল, ইরান, গাজা, ইউক্রেন, এখান থেকে আমরা মোটামুটি কিছু না কিছু পাচ্ছি। দেখেন পেজার তো আপনারা যারা পুষ্প মুভি দেখছেন আশা করি সবাই জানেন পেজারটা কি। এটাকে তারবিহীন ব্যাটারি চালিত নিজস্ব তরঙ্গ ব্যবহার করে তারপরে হচ্ছে বেজ স্টেশন থেকে অনেকগুলো টেক্সট পাঠানো যায়। তাহলে এখানে মূলত এটা হ্যাক করে নাই, মূলত এটা ব্যাটারির সাথে একটা এক্সপ্লোসিভ অ্যাড করে দিয়ে ফেলছে এবং এক্সপ্লোসিভটার মাধ্যমে হচ্ছে ব্যাটারিটা বিস্ফোরণ ঘটায়, এটাই আর কি, ঠিক আছে। যেখানে 2 দফা হামলায় বিপর্যস্ত হিজবুল্লাহ, এটা হচ্ছে আপনার AFP। তাহলে বলেন তো আপনাদের হচ্ছে AFP এটা কোন দেশের সংবাদ সংস্থা বলেন, ফ্রান্স নাকি অন্য দেশ, কমেন্ট করে জানাবেন, এটা কিন্তু পরীক্ষা আসে। যাক, এখানে আর তেমন কিছু নাই। যে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল দখলদারিত্ব বন্ধে প্রস্তাব পাশ করা হয়েছে, সেখানে হচ্ছে পক্ষে ভোট পড়ে 124টা, বিপক্ষে 14টা, ভোটদানের বিরত ছিল 43 দেশ। এই 43 দেশ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আলবেনিয়ার মতো ইসলামিক কান্ট্রি আছে বা আপনার জার্মানির মতো শক্তিশালী দেশ আছে যারা ভোটদানের বিরত ছিল, আর ভোটদানের বিপক্ষে ভোট দিচ্ছে US এর মতো কয়েকটা দেশ এবং বেশিরভাগই ট্রুবেলো বা ছোটোখাটো কিছু দেশ ভোট দিয়েছিল আর কি। ওকে, দেখেন বন্যা ইউরোপ জুড়ে 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই তো আমাদের ইন্টারন্যাশনাল পেজ এরপর হচ্ছে অর্থ বাণিজ্য। এবার 6 MD বাদ সুফল মিলবে কতটা? একদিনে এতজন এমডিকে আগে কখনো সরানো হয় নাই। আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া সকল এমডিকেই রাখা হবে না, এবং শুধু রাখা হবে না এবং ওদের মামলা দিতে হবে। এবং ওরা গতকালকে দেখতেছিলাম আমরা যে জনতা ব্যাংক একটা গ্রুপকে 1,500 কোটি টাকা হচ্ছে আপনার ঋণ দিতে পারে, কিন্তু তারা দিছে 18 গুণ বেশি। কেন, কীভাবে দিছে, কোন ক্ষমতা বলে দিছে? এগুলো এমডি পারমিশন ছাড়া তো যায় না, তো একটা পারমিশন কেন দিবে? সো এগুলো নিয়ে কিন্তু আপনার তদন্ত হতে হবে। বিশ্বব্যাংক $200 কোটি দিতে পারে। এরপর ইউসিবিতে নিয়ম খুঁজতে বিশেষ নিরীক্ষা করছে 7টা প্রতিষ্ঠান। আপনারা জানেন যে ইউসিবির যে আপনার ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদের ছুটি নিয়ে দেশের বাড়ি যান, এরপরে হচ্ছে উনি ওখান থেকে পদত্যাগ করেন। আর ইউসিবিটা কিন্তু আপনার ওই যে আল জাজিরা যে পরশুদিন যে রিলিজটা করলো মিলিয়ন্স, সেখানে হচ্ছে ইউসিবি ব্যাংকের নাম উঠে আসছে। দেখেন মব জাস্টিসটা এটা পরীক্ষা আসতে পারে, এটা একটু পড়ে নেবেন সবাই। হ্যাঁ তেমন কিছু নাই, এই পেজও তেমন কিছু নাই। বিজ্ঞাপন, তারপর হচ্ছে গোল্লা ছুট, জাহাজের খবর আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন সাংস্কৃতিক রাজনীতি এটা মোটামুটি শিওর ধরে রাখেন। সাংস্কৃতিক রাজনীতি কি, কালচারাল পলিটিক্স, এটা কিন্তু এই আপনার ভারতের 7 সিস্টার্স ঘিরে হচ্ছে আপনার কালচারাল পলিটিক্স নিয়ে মোটামুটি লেখাটিকা হয়েছিল। তো কালচারাল পলিটিক্সে হচ্ছে আপনার যে কোনো একটা কালচারকে নিয়ে হচ্ছে আপনি রাজনীতি করবেন এবং ফায়দা নেওয়ার ট্রাই করবেন। যেমন ধরুন হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে 71-কে নিয়ে ফায়দা নেওয়ার ট্রাই করে, বা বিভিন্ন মানুষ বিভিন্ন ইস্যুকে নিয়ে হচ্ছে আপনার ফায়দা নেওয়ার ট্রাই করে। জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক রাজনৈতিক তাৎপর্য বিপুল। মনে রাখতে হবে যে অন্তত এক যুগে পাকানো বিভাজনমূলক ভাষা চিহ্ন ব্যবস্থাকে মোকাবেলা করেই জুলাই গণঅভ্যুত্থানের আপনার ভাষিক ও বুদ্ধিভিত্তিক জগৎ গড়ে উঠেছিল। আচ্ছা, তো আপনাদের যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সাংস্কৃতিক রাজনীতি, এটা নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানাবো, যেহেতু হচ্ছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা হচ্ছে আমি আজকে পারবো কিনা শিওর না, আমি কয়েকদিনের মধ্যে হচ্ছে আপলোড করে দেবো একদম ডিটেলস। আপনার যদি পরীক্ষা যদি আপনার আসে, আপনি যাতে 5 নম্বরের জন্য অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই, চাকরি বাকরিতে তেমন কিছু নাই, বিনোদনের কিছু নাই, খেলাধুলাতে বাংলাদেশ মোটামুটি ভালোই করতেছে। শেষবারে দেখি শিক্ষামন্ত্রী হয়ে বিশ্ববিদ্যালয় দখল, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখল করে ফেলেছিল, দখল করে অভিযোগ উঠেছে। এছাড়া হচ্ছে অধিকাংশ কলকারখানা খোলা, বন্ধ হচ্ছে আপনার 36টি কলকারখানা বন্ধ রয়েছে এখনও। শুক্রবার বিকেলে চলবে মেট্রো রেল, চালু হচ্ছে কাজীপাড়া স্টেশনও, যৌক্তিক দামে বিক্রি হচ্ছে না ডিম এবং মুরগি। দেখেন বাজার আপনি একটা ল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না, বাজারটাকে হচ্ছে আপনার মোবিলাইজ করা লাগবে, এবং এখানে অনেকগুলা আপনার স্টেক হোল্ডার আছে, সবাইকে এঙ্গেজ করে আগানো লাগবে এবং প্রতিনিধিত্ব তদারক করা লাগবে, এবং তদারকি করার পাশাপাশি হচ্ছে আপনাদের একটা সিস্টেম আনা লাগবে। হ্যাঁ, শুধুমাত্র আপনি বলবেন ডিম 5 টাকায় বিক্রি কর, 5 টাকায় বিক্রি হবে, যে আমার কোনো সিস্টেম নাই আর কি। মানে এইভাবে আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না। বৃষ্টি পরে এবার সারা দেশে তাপপ্রবাহ চলবে 2 দিন, তাপপ্রবাহ নিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, এটাও নোট করে রাখতে পারেন। তো এই হচ্ছে আজকে প্রথম আলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।